আচ্ছা, আজকে আগের ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম প্রিপারেশন অফ ফেনল এবং পড়েছিলাম প্রিপারেশন অফ অ্যালিফ্যাটিক অ্যালকোহল। তো সেইগুলোকে আমি একটা জিস্ট করে দিচ্ছি, অর্থাৎ এখানে তো আমাদের অনেকগুলো বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলোকে খুব সহজভাবে মনে রাখার জন্য আমি একটা জিস্ট ভাবে করে দিচ্ছি। ধরো আমি প্রথমে বলছি প্রিপারেশন অফ ফেনল। আমরা সেখানে যে বিক্রিয়াগুলো পড়েছিলাম সেগুলোকে আমি একটা জিস্ট আকারে সংক্ষেপে লিখছি। তোমরা এটা একটুখানি দেখবে, দেখলে তোমরা ওভারঅল এর সমস্ত বিক্রিয়া সম্বন্ধে জানতে পারবে। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা করেছিলাম এইরকম যে from বেনজিন সালফোনিক অ্যাসিড। ঠিক আছে, এখানে আমরা কি দিয়েছিলাম প্রথমে NaOH দিয়েছিলাম এবং তারপর তাতে লঘু HCl দিয়েছিলাম। ওকে, এইটা একটা ছিল মেথড। এছাড়া আমার আর কি ছিল, এছাড়া একটা করেছিলাম আমরা ফ্রম অ্যানিলিন। দিস ইজ অ্যানিলিন। এখানে আমরা কি দিয়েছিলাম NaNO2 in presence of sulfuric acid এবং টেম্পারেচার নিয়েছিলাম 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং তার পরবর্তীকালে যে বেনজিন ডায়াজোনিয়াম সল্টটা হচ্ছিল তাতে আমরা লঘু সালফিউরিক অ্যাসিড দিলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছিলাম ফেনল। ওকে, আর কিভাবে করেছিলাম, আর করেছিলাম একটা ফর্ম, এইটা সোডিয়াম স্যালিসাইলেট, অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিডের একটা সোডিয়াম সল্ট। এখানে আমরা কি করেছিলাম, প্রথমে নিয়েছিলাম NaOH ইন প্রেজেন্স অফ CaO, যেটাকে বলা হয় সোডা লাইম, এবং তারপর সেটাকে আমরা অ্যাসিডিফাইড করেছিলাম ডাইলুট HCl দ্বারা। এইটা আমরা করেছিলাম। আর কি করেছিলাম, আর করেছিলাম ফ্রম গ্রিগনার রিএজেন্ট। আমরা এখানে গ্রিগনার রিএজেন্ট হিসেবে নিয়েছিলাম এইটা, এর নাম ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এবং তাতে প্রথম দিয়েছিলাম হাফ মলিকুল অক্সিজেন ইন প্রেজেন্স অফ শুষ্ক ইথার, ড্রাই ইথার, এবং তারপরে একে আমরা কি করেছিলাম না আদ্র বিশ্লেষণ করেছিলাম, করতে সেখান থেকে আমরা ফেনল পেয়েছিলাম। আর কি করেছিলাম, আর করেছিলাম ফ্রম হ্যালো অ্যারিন। হ্যালো অ্যারিন বলতে আমরা এখানে নিয়েছিলাম মেনলি হচ্ছে কি না, নিয়েছিলাম মেনলি ক্লোরোবেনজিন। তার মধ্যে আমরা কি দিয়েছিলাম, তার মধ্যে আমরা দিয়েছিলাম এক নম্বরে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটাকে আমরা উত্তপ্ত করেছিলাম, এবং তারপর এটাকে আমরা অ্যাসিডিফাইড করেছিলাম বাই ডাইলুট HCl, তাহলে সেখান থেকে আমরা খুব সহজেই ফেনল পেয়ে যাচ্ছিলাম। আর একটা ছিল খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলেছিলাম আমরা তৈরি করছিলাম ফ্রম কিউমিন। কিউমিন এটা কি করছিলাম, প্রথমে আমরা অক্সিডাইজ করছিলাম ইন প্রেজেন্স অফ এয়ার, মানে অক্সিজেন প্রেজেন্সে, এবং তারপরে তাতে আমরা ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিলে সেখান থেকে আমরা ফেনল পেয়ে যাচ্ছিলাম। তাহলে দেখো এই টোটাল হচ্ছে 1 2 3 4 5 6টা, এই টোটাল 6 রকম ভাবে আমরা হচ্ছে কি করতে পারি না ফেনলটা তৈরি করতে পারি। তোমরা এটা একটুখানি খাতায় লিখে রাখবে এবং এটা তোমরা একটুখানি মানে মাঝে মাঝে দেখবে, তাহলে তোমাদের প্রিপারেশন অফ ফেনল সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যাবে খুব সহজে। ওকে,
এছাড়া আমরা পড়েছিলাম আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যালিফ্যাটিক অ্যালকোহল, যাকে আমরা অ্যালকোহল বলছি। ঠিক আছে, এখানটাকেও আমি, অর্থাৎ এখানে আমরা যে বিক্রিয়াগুলো পড়েছিলাম সেগুলোকে আমি একটুখানি জিস্ট করছি। কিরকম দেখো, এটা আমার একটা অ্যালকোহল, আমি ইন জেনারেল একটা আমি স্ট্রাকচার লিখছি, এটা আমি তৈরি করতে পারি কত ভাবে। তাহলে দেখো, একটা ছিল এইরকম, আমরা করতে পারি ফ্রম আর এক্স হ্যালো অ্যালকেন, এখানে আমরা কি নিয়েছিলাম, KOH ইন প্রেজেন্স অফ ওয়াটার অথবা সিলভার অক্সাইড ইন প্রেজেন্স অফ ওয়াটার। ঠিক আছে, এইটা দিলে কি হবে, আমার RX থেকে ROH হয়ে যাবে। এটা একটা ছিল। আর কি ছিল না, আর আমরা করতে পারি ফ্রম অ্যালকিন। এটা কিভাবে হয় না, বাই হাইড্রেশন অফ অ্যালকিন। প্রথমে আমি এতে সালফিউরিক অ্যাসিড যোগ করছি এবং দেন আমি এতে জল যোগ করছি। তাহলে কি হবে না, আমরা হচ্ছে অ্যালকিন থেকে আমরা খুব সহজেই একটা অ্যালকোহল পেয়ে যাব। আর কি হয়, অ্যালকিন থেকে আরেকটা করতে পারি, যেটা হচ্ছে বাই হাইড্রোবোরেশন অক্সিডেশন। সেখানে কি নেওয়া হয়, প্রথমে নেওয়া হয় B2H6 এবং B2H6 নেওয়া হয় এবং তারপরে নেওয়া হয় সেটাকে আমরা দেই H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, দিলে সেখান থেকে আমরা ফেনল তৈরি করতে পারি। আর কি করতে পারি, অ্যালকিন থেকে আরেকভাবে করতে পারি, যেটাকে বলা হয় অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, যেখানে প্রথমে নেওয়া হয় HgOAc এর হোল 2, যাকে বলা হয় মার্কিউরিক অ্যাসিটেট। ঠিক আছে, ইন প্রেজেন্স অফ ওয়াটার, এবং এখানে মিডিয়ামটা নেওয়া হয় THA, এবং পরবর্তীকালে এখানে যদি আমরা NaBH4 দিই, সোডিয়াম বোরোহাইড্রাইড, সেখান থেকে আমরা অ্যালকোহল পেয়ে যাব। এটা একটা ছিল মেথড। আর কি ছিল মেথড না, আমরা অ্যালডিহাইড অথবা কিটোন, এখান থেকে আমরা প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি যে পাই, অর্থাৎ অ্যালডিহাইড থেকে আমরা প্রাইমারি অ্যালকোহল পাই এবং আমরা কিটোন থেকে সেকেন্ডারি অ্যালকোহল পাই। তাহলে এই অ্যালডিহাইড কিটোনকে যদি আমরা বিজারিত করি, কি দিয়ে বিজারিত করতে পারি আমরা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অর সোডিয়াম বোরোহাইড্রাইড, যে কোনো একটা আমার রিডিউসিং এজেন্ট নিলে সেখান থেকে এই অ্যালডিহাইড বা কিটোনটা রিডিউসড হয়ে সেখান থেকে আমরা অ্যালকোহল পেয়ে যাব। ওকে, এটা একটা মেথড ছিল। আর কি ছিল, আর ছিল আমরা করতে পারি ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড RCOOH। এটা কিভাবে করতে পারি, এখানে আমরা নিচ্ছিলাম LiAlH4 or B2H6 নেওয়া হয়। ঠিক আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার এটাকে যদি আমরা হাইড্রোলিসিস করি, তাহলে সেখান থেকে আমরা অ্যালকোহল পেতে পারি ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। আর কি হয় না, আর হয় ফ্রম এ স্টার, এটা আমরা পড়েছিলাম RCOOR', একে যদি আমরা LiAlH4 দ্বারা যদি আমরা বিজারিত করি, তাহলে সেখান থেকে আমরা অ্যালকোহল পেয়ে যাব। এইটা একটা মেথড ছিল। আর একটা মেথড ছিল RNH2 অ্যামিন, তাতে যদি আমরা NaNO2 এবং HCl দেই ইন প্রেজেন্স অফ 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তো সেখান থেকে আমরা অ্যালকোহল পেয়ে যাব। ওকে, তাহলে মোটামুটি এইগুলোই ছিল আমার। এর সঙ্গে আর একটা ছিল, যেটা ছিল আমরা তৈরি করেছিলাম অ্যালকোহল ফ্রম গ্রিগনার রিয়েজেন্ট, যেটা একটা খুবই মানে আমরা যেখানে অনেকগুলো মেথড ব্যবহার করেছিলাম, সেটা আমি এখানে করছি দেখাচ্ছি, তোমরা এটা একটুখানি আলাদা করে দেখবে। মোটামুটি আমরা একটা বাদ দিয়ে মানে ফ্রম গ্রিগনার রিয়েজেন্ট থেকে যে আমরা অ্যালকোহল তৈরি করেছিলাম, সেই মেথডটা বাদ দিয়ে আমরা এখানে বাকি সবগুলো কিন্তু একটা ছকের সাহায্যে দেখিয়ে দিয়েছি। তোমরা এটা একটুখানি খাতায় তুলে নিবে, নিয়ে তোমরা একটুখানি ভালো করে দেখবে, তাহলে তোমাদের প্রিপারেশন অফ অ্যালকোহল সম্বন্ধে একটা ওভারঅল একটা আইডিয়া হয়ে যাবে। ওকে,
এবার আজকে যেটা পড়বো, আমরা অলরেডি অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া আগের ক্লাসে পড়ে নিয়েছি। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে কেমিক্যাল রিঅ্যাকশন অফ ফেনল, অর্থাৎ একটা অ্যারোমেটিক অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়াগুলো সম্বন্ধে আমরা একটুখানি জানবো। তাহলে আমরা আসছি আজকে কেমিক্যাল রিঅ্যাকশনস অফ ফেনল, ফেনলের রাসায়নিক বিক্রিয়া। ফেনলের সাধারণত 3 ধরনের আমরা রাসায়নিক বিক্রিয়া দেখতে পাই। কিরকম? একটা হচ্ছে রিঅ্যাকশনস ইনভলভিং ফেনোলিক ওএইচ গ্রুপ, অর্থাৎ আমার তো এইটা তো ফেনলের স্ট্রাকচার, এটা তো ফেনলের স্ট্রাকচার, এটা একটুখানি এইটা, তাহলে এইখানে অর্থাৎ আমরা কিছু বিক্রিয়া দেখব যেখানে ফেনলের এই ওএইচ গ্রুপটা পার্টিসিপেট করছে। এছাড়া কি হয়, কিছু রিঅ্যাকশন দেখব, রিঅ্যাকশনস ইনভলভিং বেনজিন রিং, অর্থাৎ কিছু ক্ষেত্রে দেখব যে এই বেনজিন রিং এর মধ্যে কিছু বিক্রিয়া হচ্ছে। এছাড়া আর কিছু দেখা যায় সাম স্পেশাল রিঅ্যাকশন, সাম স্পেশাল রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে এই 3 ধরনের বিক্রিয়া আমরা এখানে দেখব, অর্থাৎ ফেনলের ক্ষেত্রে। তাহলে আমি প্রথমে স্টেপ বাই স্টেপ আসছি। তাহলে প্রথমে আমি আসছি রিঅ্যাকশনস ইনভলভিং ফেনোলিক ওএইচ গ্রুপ। ওকে, তাহলে আমরা আজকে পড়ছি কি না, কেমিক্যাল রিঅ্যাকশনস অফ ফেনল পড়ছি আজকে আমরা, কেমিক্যাল রিঅ্যাকশনস অফ ফেনল। তার মধ্যে প্রথম আমরা পড়ব রিঅ্যাকশনস ইনভলভিং ফেনোলিক ওএইচ গ্রুপ। ওকে, তাহলে তার মধ্যে প্রথম বিক্রিয়া আছে যেটা, সেটা হচ্ছে যে ফেনলের, আমরা আগের দিন বলেছিলাম যে অ্যালকোহল মানে দিস ইজ ফেনল এন্ড দিস ইজ অ্যারোমেটিক, সরি দিস ইজ অ্যালিফ্যাটিক অ্যালকোহল। অ্যালিফ্যাটিক অ্যালকোহলের এই হাইড্রোজেন অ্যাটমটা কি হয় না, অ্যাসিডিক ইন নেচার, আমি আগের দিন বলেছিলাম। এবং তার আমরা বিক্রিয়া করেছিলাম, যদি আমরা এর সঙ্গে কোনো একটা মেটাল যোগ করি, সাধারণত কোনো একটা এখানে বেস যোগ করি, তাহলে কি এখান থেকে একটা খুব সহজে সে সেই বেসটা এখান থেকেই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে তুলে নিতে পারে। তাহলে সেই রকম ফেনলের ক্ষেত্রেও এই OH এর হাইড্রোজেনটাও কিন্তু অ্যাসিডিক ইন নেচার, ঠিক আছে। এবার আমরা যদি এই অ্যালিফ্যাটিক অ্যালকোহল এবং অ্যারোমেটিক অ্যালকোহলের মধ্যে যদি আমরা অ্যাসিডিটি কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাবো যে অ্যালিফ্যাটিক অ্যালকোহল অপেক্ষা অ্যারোমেটিক অ্যালকোহলের অ্যাসিডিটি অনেক বেশি। এটা আমরা কি বললাম, অ্যাসিডিটি অর্ডার। সো হোয়াই, কারণটা কি? তার কারণটা হচ্ছে, যদি এইরকম বলি, অর্থাৎ অ্যালকোহল যদি একটা H+ আয়ন ছাড়ে তাহলে কি তৈরি করবে, RO- প্লাস H+, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামটা থাকে এইরকম, ঠিক আছে। তো আর যদি ফেনল যদি H+ আয়ন ছাড়ে তাহলে সে কি দেবে, সে দেবে দিস। তাহলে এইটাকে বলা হয় অ্যালকোক্সাইড।
অ্যালকোক্সাইড আয়ন, আর এটাকে বলা হয় ফেনক্সাইড আয়ন। তো দেখো, তাহলে এই অ্যালকোক্সাইড আর ফেনক্সাইড এই দুটো আয়নের আমরা যদি স্টেবিলিটি কম্পেয়ার করি, তাহলে আমরা সেখান থেকে বলে দিতে পারবো যে অ্যালকোহল মানে অ্যালিফ্যাটিক অ্যালকোহল, যেটাকে আমরা মেইনলি অ্যালকোহল বলছি, এবং ফেনলের মধ্যে অ্যাসিডিটি কার বেশি। অলরেডি আমরা এখানে উত্তর পেয়ে গেছি যে ফেনলের অ্যাসিডিটি বেশি। তাহলে আমরা ব্যাখ্যা করবো কিভাবে? না দেখো, অ্যালকোক্সাইড আয়নে কি আছে? ও মাইনাস, মানে এখানে ইলেকট্রন ডেন্স, তাই তো। এবং এই অ্যালকিল গ্রুপের কি আছে? ইন্ডাকটিভ ইফেক্ট আছে, প্লাস আই এফেক্ট, তাই তো। তার মানে প্লাস আই এফেক্ট থাকার জন্য কি হচ্ছে না, এ ইলেকট্রন দিচ্ছে, কাকে দিচ্ছে? না ও মাইনাস। তার মানে দেখো, ও মাইনাসের কাছে অলরেডি ইলেকট্রন ডেন্স, আবার সেখানে অ্যালকিল গ্রুপ প্লাস আই এফেক্টের সাথে তাকে ইলেকট্রন দিচ্ছে, ফলে কি হবে? এই সিস্টেমটা কিন্তু স্টেবিলিটি কমে যাবে, কারণ এটা হয়ে যাবে লেস স্টেবল। ওকে। বাট যদি আমরা এখানে দেখি ফেনক্সাইড আয়ন, সেখানে দেখো এই বেনজিন রিং এর কি আছে না, বেনজিন রিং এর একটা স্ট্রং মাইনাস আর এফেক্ট আছে। অর্থাৎ আমরা ক্লাস 11 এ আমরা রেজোনেন্স পড়েছিলাম, কিরকম দেখো, আমরা যদি এটা রেজোনেন্স করি তাহলে এইরকম হয়, ও মাইনাস, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, তাহলে এটা ডাবল বন্ড ও হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এই তারপরে আবার সেখান থেকে এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এইভাবে আমরা এর রেজোনেন্স পাবো। ঠিক আছে, আরো আছে, আমি সেগুলো আর করছি না, এটা যাবে, এটা যাবে, এটা যাবে, এরকম। তার মানে দেখো, এইখানে ফেনক্সাইড আয়নের ক্ষেত্রে ও মাইনাস মানে নেগেটিভ চার্জটা বেনজিনের মাইনাস আর এফেক্টের সাহায্যে অনেক বেশি স্টেবিলাইজড হচ্ছে। সেই জন্য ফেনক্সাইড আয়ন অ্যালকোক্সাইড আয়ন অপেক্ষা মোর স্টেবল। ঠিক আছে, তার মানে এখানে মোর স্টেবল যেহেতু ফেনক্সাইড আয়ন, তাহলে কি হবে? সেক্ষেত্রে এক্ষেত্রে ইকুইলিব্রিয়ামটা ডান দিকে শিফট করবে। ডান দিকে শিফট করা মানে কি? ফেনলটা বেশি করে এইচ প্লাস আয়ন দান করবে, তাহলে যার জন্য ফেনলের অ্যাসিডিটিটা অ্যালকোহল অপেক্ষা বেশি হয়। ঠিক আছে, এইটার উপর বেস করে তাহলে এই যে ফেনলের যে অ্যাসিডিক নেচার, তাহলে এই সংক্রান্ত আমরা কিছু বিক্রিয়া করব। তাহলে প্রথম যে বিক্রিয়াটা করব সেটা হচ্ছে যে অ্যাসিডিক নেচার অফ ফেনল। তার মানে দেখো, ফেনলের মধ্যে যদি আমরা কোন একটা বেস দেই, ধরো আমি এটাকে এম বলছি, সে এম, এম মানে হচ্ছে এখানে আমার হতে পারে সোডিয়াম, পটাশিয়াম, এগুলো। তাহলে কি হবে? দেখো, সঙ্গে সঙ্গে এগুলো কি, এগুলো একটা বেস, এবং এটা অবশ্যই অ্যাসিডিক, কারণ যেহেতু এক্ষুনি বললাম কেন অ্যাসিডিক হয়। তাহলে এখান থেকে তৈরি হবে এই জিনিসটা, ও এম প্লাস, তার সঙ্গে তৈরি হবে হাইড্রোজেন গ্যাস। এই, ঠিক আছে, বোঝা গেল? তার মানে ধরো আমি যদি এইটা নিতাম, ফেনলের মধ্যে যদি আমরা সোডিয়াম দিতাম, তাহলে সেখান থেকে সঙ্গে সঙ্গে তৈরি হতো কোন জিনিসটা? ও মাইনাস Na প্লাস প্লাস হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, দিস ইজ কল্ড ফেনক্সাইড। ওকে, আচ্ছা, এটা একটা গেল এর অ্যাসিডিক নেচার। ঠিক আছে, আর কি হতে পারে? না, আর হতে পারে, দেখো, যেহেতু ফেনলের অ্যাসিডিটি অ্যালকোহল অপেক্ষা বেশি, সেই জন্য ফেনলের মধ্যে যদি আমরা নীল লিটমাস কাগজ ডোবাই, তাহলে কিন্তু নীল লিটমাস কাগজটা লাল হয়ে যাবে, যেটা কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে হবে না। সেই জন্য যদি আমরা ফেনলের মধ্যে যদি আমরা কোনো একটা ক্ষার দেই, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলেও কিন্তু সেখান থেকে তৈরি হবে ও মাইনাস Na প্লাস 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 সঙ্গে জল। বাট যদি আমরা অ্যালকোহলে NaOH দিতাম, তাহলে কিন্তু সেখানে কোনো বিক্রিয়া হতো না,
অর্থাৎ এই পার্টিকুলার বিক্রিয়াটার সাহায্যে আমরা খুব সহজেই ফেনলের সাহায্যে আমরা অ্যালকোহল সেপারেট করতে পারি। অর্থাৎ ফেনল, যেহেতু ফেনলের অ্যাসিডিক ক্যারেক্টারটা অ্যালকোহলের তুলনায় বেশি, সেই জন্য ফেনলটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ফেনক্সাইড আয়ন তৈরি করে দিচ্ছে, কিন্তু অ্যালকোহল এর সঙ্গে বিক্রিয়া করতে পারে না। ওকে, এই পার্টটা একটা গেল। এবার কিছু ফেনলের ডেরিভেটিভ এর যদি আমরা অ্যাসিডিক প্রপার্টি বলি, এটা আমরা অলরেডি ক্লাস 11-এ ডিসকাস করেছিলাম, তাও আমি এখানে আরেকবার বলে দিচ্ছি যে আমরা অবশ্যই জানি যে ফেনলটা একটা অ্যাসিডিক, কিন্তু আমরা যদি ফেনলের কোনো একটা ডেরিভেটিভ নেই, যেমন ধরো আমি এইটা নিলাম, দিস ইজ কল্ড অর্থোনাইট্রোফেনল, বা ধরো আমি this is মেটানাইট্রোফেনল, আর ধরো আমি এইটা নিলাম, NH2, this is called para হাইড্রোক্সি অ্যানিলিন। ঠিক আছে, দেখো এই যে আমি ফেনলের ডিফারেন্ট ডেরিভেটিভ নিলাম, এদের যদি আমি অ্যাসিডিটি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে ফেনলের থেকে এই অর্থোনাইট্রোফেনল এবং মেটানাইট্রোফেনল মোর অ্যাসিডিক, মানে এদের অ্যাসিডিটি ফেনলের থেকে বেশি, কিন্তু ফেনলের থেকে প্যারাহাইড্রোক্সিফেনল অ্যাসিডিটি কিন্তু কম। তার মানে দেখো বিভিন্ন ডেরিভেটিভের বিভিন্ন রকম অ্যাসিডিটি, তাহলে সেটা কিরকম হয় দেখো, আমি ইন জেনারেল বলছি যে ফেনলের সঙ্গে যদি কোনো একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, কি গ্রুপ? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেমন গ্রুপ বলো, বা ধরো আর কি বলবো, মানে অর্থাৎ যে সমস্ত গ্রুপগুলোর মাইনাস আর এফেক্ট আছে, সেই সমস্ত গ্রুপগুলো যদি থাকে তাহলে কি হবে, যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা ইলেকট্রনটাকে টেনে নেয়, সেই জন্য কি হবে, এর অ্যাসিডিটিটা এনহান্স বা ইনক্রিজেস, দেন অর্থাৎ ফেনল অপেক্ষা অ্যাসিডিটিটা বেড়ে যাবে। এবং যদি উল্টোটা হয়, অর্থাৎ ফেনলের সঙ্গে যদি কোনো একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তখন তাহলে কি হবে, অ্যাসিডিটি ডিক্রিজেস দেন। এটা সম্বন্ধে আমি খুব ডিটেলসে যাচ্ছি না, কারণ এটা আমরা অলরেডি ক্লাস 11-এ পড়িয়েছিলাম, যেখানে আমরা ক্লাস 11-এ রেজোনেন্স পড়েছিলাম, তার আমরা অ্যাপ্লিকেশন পড়তে গিয়ে সেখানে আমরা এরকম অনেক এক্সাম্পল পড়েছি। তোমরা পারলে 11 ওইটা একটুখানি খুলে দেখে। এরপর আমি চলে আসছি পরের বিক্রিয়াতে। তাহলে এইটা গেল আমার ফেনলের অ্যাসিডিক ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে আমরা কয়েকটা বিক্রিয়া পড়লাম। নেক্সট রিঅ্যাকশন আসি, রিঅ্যাকশন উইথ অ্যাসিড ক্লোরাইড। and anhydride। এই বিক্রিয়াগুলো অলরেডি আমরা অ্যালিফ্যাটিক অ্যালকোহলের ক্ষেত্রে পড়েছি, একই রকম বিক্রিয়া। দেখো কি রকম বিক্রিয়াগুলো হয়। এই ফেনল, কারণ আমরা এখানে যা বিক্রিয়া করছি দেখো সব কিন্তু এখানে ফেনলের ওএইচ গ্রুপটা ইনভলভ হচ্ছে, বাকি কিন্তু বেনজিন রিং এ কিন্তু কোনো এখানে বিক্রিয়া হচ্ছে না, বেনজিন রিংটা যেমনকে তেমন থাকছে। তাহলে ফেনলের সঙ্গে ধরো আমি নিলাম এইটা, এর নাম কি, অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইড নিলে কি হবে দেখো,
এইখান থেকে একটা HCl মলিকুল বেরিয়ে যাবে, সেই যেমন হচ্ছিল আমার অ্যালিফ্যাটিক অ্যালকোহলের ক্ষেত্রে একই রকম। এখান থেকে একটা HCl মলিকুল বেরিয়ে যাবে এবং এর সঙ্গে এটা যুক্ত হয়ে যাবে। তাহলে কি হবে এখানে? তাহলে এখান থেকে হয়ে যাবে ও CO CH3 প্লাস HCl। ওকে, এখানে একটা কোনো একটা বেস নিতে হবে, আমরা এখানে পিরিডিন নেই, ঠিক আছে। এটার নাম কি? এর নাম হচ্ছে ফিনাইল অ্যাসিটেট। একেবারে সহজ বিক্রিয়া, একই রকম যেখানে পড়েছিলাম, মানে অ্যালকোহলের ক্ষেত্রে যেমন পড়েছিলাম এখানে একই রকম। সিমিলারলি ফেনলের সঙ্গে যদি আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নেই, মানে ধরো CH3CO CO CH3, অবশ্যই এখানে আমরা পিরিন নেব। নিলে কি হবে? তাহলে একই রকম এখান থেকে এই পার্টটা বেরিয়ে যাবে, অর্থাৎ CH3CH অ্যাসিটিক অ্যাসিড বেরিয়ে যাবে এবং এর সঙ্গে এই পার্টটা যুক্ত হয়ে যাবে। তাহলে এখান থেকে তৈরি হবে ও CO CH3 প্লাস অ্যাসিটিক অ্যাসিড। এর নাম একই জিনিস, অ্যাসিটেট। অর্থাৎ আমরা ফেনলের সঙ্গে অ্যাসিড ক্লোরাইড অথবা অ্যাসিড অ্যানহাইড্রাইড যাই নেই না কেন, সেখানে কিন্তু আমার প্রোডাক্টটা একই হচ্ছে, দু ক্ষেত্রেই তৈরি হচ্ছে ফিনাইল অ্যাসিটেট, শুধু বাই প্রোডাক্ট আলাদা হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে আমার HCl, এখানে হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এইখানে আর বিশেষ কিছু নেই, এইটুকু জানলে এখন চলবে। আচ্ছা, এখানে আরেকটা বিক্রিয়া বলি, এইটা গেল। আচ্ছা, নেক্সট আরেকটা বিক্রিয়া বলি এখানে, যে ধরো আমি এখানে অ্যাসিটাইল ক্লোরাইডের পরিবর্তে যদি এইটা নিতাম C6H5COCl, this is called benzoyl chloride। এর হচ্ছে মানে এই পার্টিকুলার কম্পাউন্ডার স্মেলটা এত বাজে, যদি আমরা কোনো একটা মানে ঘরের মধ্যে জাস্ট এই মানে বেনজয়েল ক্লোরাইড আছে এরকম কোনো একটা বোতলের যদি ছিপিটা কিছুক্ষণের জন্য মানে খুলে দেই, তাহলে সেই মানে সেই ঘরের মধ্যে থাকা যাবে না। কারণ এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে আমাদের মানে চোখের সংস্পর্শে আসলে চোখ এত জ্বালা করে যে আমরা থাকতে পারি না, ঠিক আছে। দিস ইজ কল্ড বেনজয়েল ক্লোরাইড। তাহলে এইখানে কি হয়? এখানেও একই বিক্রিয়া হয়, অর্থাৎ যদি আমরা এখানে একটা পিরিডিন নিতাম বেশ, তাহলে এখান থেকেও আমার এক মলিকুল HCl বেরিয়ে যেত। তাহলে আমার তৈরি হতো কি ও CO C6H5 প্লাস HCl। ওকে, এর নাম কি? দিস ইজ কল্ড ফিনাইল বেনজোয়েট। এগুলো কিন্তু সব একটা স্টার, এটাও স্টার, এইটাও স্টার। ওকে, আচ্ছা, তাহলে এই গেল আমার রিঅ্যাকশন উইথ অ্যাসিড ক্লোরাইড এন্ড অ্যানহাইড্রাইড। এরপরে আসি রিঅ্যাকশন উইথ গ্রিগনার্ড রিএজেন্ট। এটা কেমন হবে? ফেনলের সঙ্গে যদি ধরো আমি একটা গ্রিগনার্ড রিএজেন্ট নিচ্ছি CH3MgBr, অবশ্যই মিডিয়ামটা নিতে হবে, আগের দিন বলেছিলাম ড্রাই ইথার, শুষ্ক ইথার। নিলে কি হবে না, এইটা এখানে ডেল মাইনাস, এটা ডেলটা প্লাস হয়, তাহলে কি হবে এই ডেল মাইনাসটা এখান থেকে এইচটাকে নেবে, তাহলে নিলে এখান থেকে তৈরি হয়ে যাবে এইটা O মাইনাস MgBr প্লাস। ওকে, প্লাস তার সঙ্গে এটা হয়ে যাবে মিথেন গ্যাস তৈরি হবে এখান থেকে CH4, ঠিক আছে।
এটা একটা বিক্রিয়া। নেক্সট হচ্ছে রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া NH3। এখানে কি হয়, বেনজিনের ফেনলে যদি আমরা অ্যামোনিয়া দিই, যদি আমরা উত্তপ্ত করি প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড নেই, তাহলে কি হয়, এইখানেও দেখো আমি অ্যামোনিয়াকে একটুখানি ভেঙে লিখছি, এই NH2, দেখো এইখান থেকে OH আর H মিলে এক মলিকুল জল বেরিয়ে যায় এবং এই NH2টা বেনজিনের সঙ্গে যুক্ত হয়ে যায়। তার মানে আমার তৈরি হলো হচ্ছে এইটা প্লাস ওয়াটার, এর নাম তোমরা প্রত্যেকেই জানো, অ্যানিলিন। তার মানে ফেনলের মধ্যে যদি আমরা অ্যামোনিয়া দিয়ে উত্তপ্ত করি তাহলে ফেনল ইজ কনভার্টেড টু অ্যানিলিন। ওকে, পরের বিক্রিয়া আচ্ছা, এরপরে আসি নেক্সট বিক্রিয়া রিঅ্যাকশন উইথ জিঙ্ক ডাস্ট। অর্থাৎ এটা খুব একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, আমাদের বিশেষ করে পরবর্তীকালে কনভার্সনে কাজে লাগবে। বেনজিনের মধ্যে যদি আমরা জিঙ্কের চূর্ণ দেই, জিঙ্ক ডাস্ট যদি আমরা ডিস্টিলেশন করি, মানে যদি পাতন করি, ফেনলের মধ্যে যদি আমরা জিঙ্ক চূর্ণ দিই, তাকে যদি আমরা পাতন করি, তাহলে কি হয়, ফেনল ইজ কনভার্টেড টু বেনজিন, ঠিক আছে। এবং এর সঙ্গে তৈরি হবে জিঙ্ক থেকে এটা তৈরি হয়ে যাবে জিঙ্ক অক্সাইড। এটা একটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। তো আমাদেরকে ফেনল থেকে যদি বেনজিন তৈরি করতে হয় তাহলে আমরা এই মেথডটা ব্যবহার করতে পারবো। ব্যাস, এখানে আর সেরকম কিছু নেই। এরপরে আসি আর একটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, রিঅ্যাকশন উইথ ফেরিক ক্লোরাইড FeCl3। এটা খুব একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া এই জন্য, তার কারণটা হচ্ছে এই বিক্রিয়াটা অলরেডি তোমরা প্র্যাকটিক্যালে করবে এবং এটা প্রায় তোমাদের আসে পরীক্ষায়, যে ফেনলের মধ্যে যদি আমরা নিউট্রাল ফেরিক ক্লোরাইড সলিউশন নেই, কি বললাম, নিউট্রাল ফেরিক ক্লোরাইড মানে ফেরিক ক্লোরাইডের যদি আমরা প্রশম দ্রবণ যোগ করি, এটা কিভাবে তৈরি করতে সেটা তোমরা প্র্যাকটিক্যাল যখন করবে তখন তোমার থেকে সেটাই করা হবে, মানে শেখানো হবে। তো সেই ফেনলের মধ্যে যদি আমরা প্রশম ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করি, তাহলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এই জিনিসটা, OC6H5 এর হোল 6 এবং ওভারঅল 3-, এরকম ধরনের একটা জটিল যৌগ তৈরি হয়, ঠিক আছে। যার ফলে এর বর্ণটা হয়ে যায় ভায়োলেট কালার। অর্থাৎ এটা হচ্ছে ফেনলের একটা আইডেন্টিফিকেশন টেস্ট। অর্থাৎ ফেনলকে আমাদের চিহ্নিত করতে গেলে আমরা এই টেস্টটা করব। অর্থাৎ কিছু না, ফেনলের মধ্যে যদি আমরা কয়েক ড্রপ প্রশম ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করি, তাহলে কি হয়, তার বর্ণটার সঙ্গে সঙ্গে, অলরেডি আমি আগে বলেছিলাম ফেনলের বর্ণ কি হয়, ফেনলের বর্ণটা কালারলেস হয়। তাহলে ফেনলের মধ্যে যদি আমরা প্রশম ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করি, তাহলে কি হয়, তার বর্ণটা হয়ে যায় সুন্দর ধরনের একটা ভায়োলেট কালার হয়ে যায়, ঠিক আছে। এটা একটা আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয়, এরকম ধরনের একটা অক্টাহেড্রাল এবং একটা কমপ্লেক্স তৈরি করে।
এখানে এরকম OC6H5 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 এবং এর ওভারঅল থাকে 3-। এই ধরনের একটা জটিল যৌগ তৈরি হয়, যার ফলে বর্ণটা হচ্ছে ভায়োলেট হয়ে যায়। তাহলে এই মোটামুটি আমার বিক্রিয়া পড়লাম, যেগুলো আমাদের ক্ষেত্রে কি না ফেনলের OH গ্রুপটা ইনভলভ হচ্ছে। ওকে, এরপরে আমরা পড়ব রিঅ্যাকশনস ইনভলভিং বেনজিন রিং, অর্থাৎ কিছু বিক্রিয়া পড়ব যেখানে হচ্ছে কি হচ্ছে না, যেখানে ফেনলের বেনজিন রিংটা ইনভলভ হচ্ছে। তাহলে এরপর পড়ব আমরা reactions involving benzene ring of phenol। ফেনলের বেনজিন রিংটা ইনভলভ হচ্ছে। যে ক্ষেত্রে ফেনলের বেনজিন রিং ইনভলভ হয়, মানে দেখো, মানে এখানে বিক্রিয়াগুলো ফেনলের OH গ্রুপে না হয় এই বেনজিন রিংয়ে হবে। এবার OH গ্রুপের কি আছে, প্লাস আর এফেক্ট আছে, যার জন্য কি হবে OH-টাকে বলা হয় অর্থো প্যারা ওরিয়েন্টেড গ্রুপ। কেন বলা হয় সেটা তোমাদের ক্লাস 11-এ পড়িয়েছি, আমি এখানে আর বলবো না। তার মানে এর যে সমস্ত বিক্রিয়াগুলো আমরা পড়বো, তার মানে সেখানে মানে বেনজিন রিংয়ে যে সমস্ত, অর্থাৎ এখানে মেইনলি যে বিক্রিয়াগুলো পড়বো সেগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অর্থাৎ এই বেনজিন রিংয়ে একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে, এবং সেটা কোথায় হবে, সেটা OH এর সাপেক্ষে অর্থ এবং প্যারা পজিশনে। ওকে, তাহলে আমরা আসছি একের পর এক বিক্রিয়াগুলো। প্রথমে আমি আসি হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন তার ফার্স্ট হচ্ছে রিঅ্যাকশন উইথ ক্লোরিন, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। ফেনলের মধ্যে যদি আমরা ক্লোরিন যোগ করি, এবার এখানে বলি ক্লোরিন যোগ করি ইন প্রেজেন্স অফ ওয়াটার, অর্থাৎ যদি আমরা এখানে একটা পোলার মিডিয়াম নেই, জলীয় মাধ্যম নেই, তাহলে তৈরি হবে হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ OH এর সাপেক্ষে অর্থ, মানে দুটো অর্থ এবং একটা প্যারা, তিনটে পজিশনে কিন্তু ক্লোরিন প্রবেশ করবে, এবং তার সঙ্গে, এবং এটা একটা সলিড প্রেসিপিটেট পড়ে, দিস ইজ এ হোয়াইট পিপিটি, এবং এর নাম কি 2,4,6 ট্রাই ক্লোরোফেনল, এবং এর সঙ্গে তৈরি হবে 3 মলিকুল HCl। এই জন্য এখানে এটা অ্যাকচুয়ালি নিতে হয় হচ্ছে 3 মলিকুল নিতে হয়। তার মানে হচ্ছে 3টে এরকম, এটা হচ্ছে 3 3 6, এটা 3 নিতে হবে, এটা তার মানে এইটা হলো। এবার দেখো এর আরেকটা বিক্রিয়া হচ্ছে, দেখো ফেনলে, সরি দিস ইজ ফেনল, এতে আমরা ক্লোরিন দিচ্ছি কি না ইন প্রেজেন্স অফ কোনো একটা নন পোলার একটা কোনো, যদি আমরা মিডিয়াম নেই, তাহলে ধরো আমি SO2Cl2 নিলাম, তাহলে সেক্ষেত্রে আমার দেখো, তাহলে সেক্ষেত্রে আমার একটাই মাত্র সাবস্টিটিউটেড প্রোডাক্ট পাবো, অর্থাৎ OH এবং H, তার ক্ষেত্রে আমার শুধু প্যারাক্লোরো পাবো। এবং যদি আমরা এক্ষেত্রে NaOCl মিডিয়াম নিতাম, মিডিয়ামটা যদি NaOCl দিয়ে নিতাম, তাহলে এখানে পেতাম অর্থ প্রোডাক্ট। দেখো
এইটাই এখানে বলতে চাইছি যে ফেনলের মধ্যে যদি আমরা ক্লোরিন দেই ইন প্রেজেন্স অফ ওয়াটার, কোনো যদি আমরা একটা পোলার মিডিয়াম নেই, তাহলে দেখো সঙ্গে সঙ্গে ফেনলের 3টে পজিশন অর্থাৎ 2, 4 এবং 6 পজিশনে 3টে ক্লোরিন ঢুকে যাবে, তৈরি হবে 2,4,6 ট্রাইক্লোরোফেনল। কিন্তু যদি আমরা ক্লোরিন নেই ইন প্রেজেন্স অফ নন পোলার বা লেস পোলার মিডিয়াম যেমন SO2Cl2 বা NaOCl, তাহলে কিন্তু আমার যে কোনো একটা পজিশন সাবস্টিটিউট হবে। তার মধ্যে যদি আমরা SO2Cl2 নেই তাহলে শুধুমাত্র প্যারা পজিশনে ক্লোরিনটা ঢুকবে, আর যদি NaOCl মিডিয়াম তাহলে সেখানে শুধুমাত্র অর্থ পজিশনে ক্লোরিনটা ঢুকবে। বুঝা গেল? এইটা একটু তোমরা মাথায় রাখবে, আর এখানে বিশেষ কিছু নেই। এরপরে আসি রিঅ্যাকশন উইথ ব্রোমিন। ব্রোমিনের সঙ্গে কিরকম বিক্রিয়া হবে না, দেখো ফেনলের মধ্যে যদি আমরা ব্রোমিন যোগ করি ইন প্রেজেন্স অফ ওয়াটার, তাহলেও সেই একই রকম ক্লোরিনের মতো দেখো এর সাপেক্ষে 2, 4 এবং 6 পজিশনে 3টে ব্রোমিন ঢুকে যাবে এবং তার সঙ্গে অবশ্যই HBr তৈরি হবে এবং এটাও কিন্তু একটা হোয়াইট প্রেসিপিটেট, এটার নাম হচ্ছে 2,4,6 ট্রাই ব্রোমোফেনল। কিন্তু যদি আমরা ফেনলের মধ্যে ব্রোমিন যোগ করি ইন প্রেজেন্স অফ CH2 মিডিয়াম কার্বন ডাইসালফাইড, অর্থাৎ এটা একটা পোলার মিডিয়াম, এটা একটা নন পোলার মিডিয়াম, শুধু আমরা এই মানে আমাদের সলভেন্টটা চেঞ্জ করে দিলে দেখো বিক্রিয়াটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আমরা কি পাবো, এক্ষেত্রে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে অর্থোব্রোমোফেনল আর একটা পাবো প্যারাব্রোমোফেনল, যার মধ্যে অবশ্যই এইটা হবে মেজর এবং এইটা হবে মাইনর। ওকে, সাধারণত প্যারা সাবস্টিটিউট গুলো আমার এখানে মানে মেজর হয়, কারণ যেহেতু এখানে আমার স্টেরিক ক্রাউডিংটা হয় না। অর্থের ক্ষেত্রে যেহেতু দুটো গ্রুপ পাশাপাশি আছে, ফলে এখানে একটা আমার স্টেরিক ক্রাউডিং হয়, যার জন্য প্রোডাক্টটা খুব একটা সহজে তৈরি হতে চায় না। তাহলে দেখো এই বিক্রিয়াটাও একই রকম, ফেনলের মধ্যে যদি আমরা ব্রোমিন যোগ করি ইন প্রেজেন্স অফ ওয়াটার মিডিয়াম, তখন তৈরি হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। আবার সেই ফেনলের মধ্যে যদি আমরা ব্রোমিন যোগ করি ইন প্রেজেন্স অফ কার্বন ডাইসালফাইড CH2, তখন তৈরি হয়ে যাচ্ছে অর্থোব্রোমোফেনল এবং প্যারাব্রোমোফেনল। ওকে, নেক্সট হচ্ছে আসছি নাইট্রেশন অফ ফেনল। আচ্ছা, এটা তোমরা ক্লাস 11 পড়েছিলে যে সেখানে একটা কোশ্চেন আসতো যে ফেনলের নাইট্রেশন করতে গেলে অ্যাকচুয়ালি আমরা নাইট্রেশন করি কি দ্বারা, নাইট্রেশনের রিএজেন্টকে বলা হয় মিক্সড অ্যাসিড। মনে পড়ছে? মিক্সড অ্যাসিড মানে কি নেওয়া হতো, কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড এবং তার সঙ্গে নেওয়া হতো কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, এটাকে একসাথে বলা হয় মিক্সড অ্যাসিড। এটা অ্যাকচুয়ালি আমার নাইট্রেটিং এজেন্ট। কিন্তু ফেনলের ক্ষেত্রে আমরা নাইট্রেশন করতে গেলে এই মিক্সড অ্যাসিডটা ব্যবহার করতে পারি না। তার কারণ কি না, এর ক্ষেত্রে যদি আমরা মিক্সড অ্যাসিড ব্যবহার করি তাহলে কি হবে, ফেনলটা অক্সিডাইজড হয়ে যাবে, এটা জারিত হয়ে যাবে, অর্থাৎ এখানে নাইট্রেশন তো হবেই না, তার পরিবর্তে কি হবে না ফেনলটা জারিত হয়ে যাবে। তার জন্য কি করা হয়, এই ফেনলের নাইট্রেশন করার জন্য এখানে আমরা নাইট্রেটিং এজেন্ট হিসাবে মিক্সড অ্যাসিড না নিয়ে আমরা নেই এখানে ডাইলুট নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ কনসেন্ট্রেট না নিয়ে নেই ডাইলুট নাইট্রিক অ্যাসিড। নিলে কি হয়, সেখান থেকে ফেনলের নাইট্রেশন হয় এবং সেখান থেকে তৈরি হয় অর্থোনাইট্রোফেনল প্লাস
প্যারা নাইট্রোফেনল। বোঝা গেল? এবং অবশ্যই এর মধ্যে প্যারাটা আমার মেজর প্রোডাক্ট হয় এবং এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট হয়। কিন্তু কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে যদি আমরা ডায়ালুনাইট্রিক অ্যাসিড নেই সেক্ষেত্রেও কিন্তু আমার এই ফেনলটা কিছুটা জারিত হওয়ার সম্ভাবনা থেকে যায়, যার জন্য কি হয় আমার এই ইলটা কিন্তু অনেক কম পায়, মানে আমার এখানে প্রোডাক্টটা খুব কম পরিমাণ তৈরি হয়। সেই জন্য আমরা কি করি, ফেনলের নাইট্রেশন করার জন্য সব থেকে বেস্ট মেথড হচ্ছে যদি আমরা এর মধ্যে নাইট্রাস অ্যাসিড যোগ করি। HNO2 তৈরি করবো কিভাবে, এর মধ্যে যদি আমরা NaNO2 যোগ করি ইন প্রেজেন্স অফ HCl এবং টেম্পারেচার যদি 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কি হবে এই NaNO2 এবং HCl থেকে তৈরি হবে নাইট্রাস অ্যাসিড HNO2 এবং এই HNO2 টার সঙ্গে ফেনলের বিক্রিয়ায় সেখান থেকে তৈরি হবে OH এবং NO। দিস ইজ কল্ড হচ্ছে প্যারা নাইট্রোসোফেনল। প্যারা নাইট্রোসোফেনল অর্থাৎ এক্ষেত্রে কি, যেহেতু নাইট্রিক অ্যাসিডটা খুবই উইক অ্যাসিড, ফলে এর ক্ষেত্রে কিন্তু ফেনলকে আর অক্সিডাইজ করার কোনো সম্ভাবনা থাকে না। এর জন্য এবং এখানে এই প্রোডাক্টটা হয় প্রায় 90% ইল্ড হয়। এরপর যদি একে আমরা অক্সিডাইজ করে দেই ডায়ালুনাইট্রিক অ্যাসিড দিয়ে, এবার কিন্তু ডায়ালুনাইট্রিক অ্যাসিড দিলে এবার কিন্তু এই আমার রিংটার অক্সিডাইজ হওয়ার কোনো ভয় থাকবে না। তখন কি হবে, এটা দিলে তখন এই এনোটা অক্সিডাইজ হয়ে তখন সেখান থেকে তৈরি হয়ে যাবে এনোটা হয়ে যাবে NO2 এবং সেখান থেকে আমরা পেয়ে যাব প্যারানাইট্রোফেনল। ঠিক আছে, এই হচ্ছে ফেনলের নাইট্রেশন। আচ্ছা, এরপর এখানে আরেকটা বলি যে খুব একটা ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা অর্থাৎ ফেনলের সাপেক্ষে 2, 4 এবং 6 পজিশনে যদি তিনটে NO2 গ্রুপ থাকে তখন তাকে বলি আমরা 2, 4, 6 ট্রাই নাইট্রোফেনল, বা এর আরেকটা নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড পিক্রিক অ্যাসিড। তো এই পিক্রিক অ্যাসিডকে আমরা তৈরি করতে পারি কিভাবে, অর্থাৎ ফেনলের সরাসরি নাইট্রেশন করলে অর্থাৎ HNO3 দিয়ে, তাহলে কিন্তু এটা আমরা পাবো না। তার কারণটাই হচ্ছে বললাম যে নাইট্রেস মানে এ কি করবে, এর সঙ্গে নাইট্রেশন বিক্রিয়ার পরিবর্তে ফেনলটাকে অক্সিডাইজ করে দেবে, যার ফলে আমরা এইটা পাবো না। তাহলে কি করতে হয়, এর ক্ষেত্রে আমাকে একটুখানি ঘুর পথে যেতে হয়। কিরকম ঘুর পথটা হচ্ছে এইরকম, প্রথমে আমরা ফেনলের সালফোনেশন করব কি দিয়ে, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিয়ে। করলে কি হবে, ফেনলের সঙ্গে তৈরি হবে এই জিনিসটা, অর্থাৎ এর সাপেক্ষে অর্থো এবং প্যারা পজিশনে SO3H গ্রুপ প্রবেশ করবে। এইটা দিস ইজ কল্ড হচ্ছে কি বলবো, এটার নাম অর্থো হাইড্রোক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড, এর নাম হচ্ছে প্যারা হাইড্রোক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড। এবার এইটা করার অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্যটা কি, এই SO3H টা অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, অর্থাৎ যখনই আমরা ফেনলের মধ্যে SO3H গ্রুপটাকে ইনকর্পোরেট করে দিলাম, তখন কি হলো, এই বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটি কিন্তু অনেক কমে গেল, অর্থাৎ এর অ্যাক্টিভিটি কিন্তু অনেক কমে গেল। এরপর যদি এতে আমরা কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড দেই, তখন কি হবে, তখন সেখান থেকে আমরা পেয়ে যাবো এই 2,4,6 ডাইনাইট্রোফেনল। অর্থাৎ ফেনলের মধ্যে ডাইরেক্ট যদি কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড দিতাম তাহলে কিন্তু আমাদের এইটা হতো না। তার জন্য আমাদেরকে একটুখানি ঘুর পথে যেতে হচ্ছে। প্রথমে আমরা ফেনলের মধ্যে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিচ্ছি, দিলে আমার তৈরি হচ্ছে
অর্থোহাইড্রোক্সি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড বা বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, তাতে যদি আমরা কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দেই, তখন কি হচ্ছে, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2,4,6 ডাইনাইট্রোফেনল, যার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। ওকে, এটা একটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। ওকে, এরপর আসি আমরা নেক্সট বিক্রিয়াতে, সালফোনেশন। সালফোনেশন অফ ফেনল কিভাবে করব? দেখো, সালফোনেশন করি কিভাবে? আমরা করি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দ্বারা। ঠিক আছে, তাহলে দেখো, এর মধ্যে যদি আমরা কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দেই এবং টেম্পারেচার যদি নেই 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একবার দেখো আমি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড নিচ্ছি এবং টেম্পারেচার দিচ্ছি 20 ডিগ্রি সেন্টিগ্রেড, দুটোর ক্ষেত্রে যদি আমি আলাদা রকম হিট করি, তাহলে দেখো দু রকম প্রোডাক্ট তৈরি হবে। এক্ষেত্রে তৈরি হবে এইটা, আর এক্ষেত্রে তৈরি হবে এইটা, অর্থাৎ দিস ইজ কল্ড অর্থো হাইড্রোক্সি benzene sulfonic acid, and this is called para-hydroxy benzene sulfonic acid। অর্থাৎ কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করি, তখন পাচ্ছি আমরা প্যারা প্রোডাক্ট, আর যদি 20 ডিগ্রিতে উত্তপ্ত করি, তখন পাচ্ছি আমরা অর্থ প্রোডাক্ট। তার কারণটা হচ্ছে, এখানে একটা ব্যাপার হয় যেটাকে বলা হয়, এটাকে বলা হয় টিসিপি, বা বলা হয় টেম্পারেচার কন্ট্রোল প্রোডাক্ট, এটাকে বলা হয় কেসিপি বা বলা হয় কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। মানে প্রথমে আমরা এর সালফোনেশন করলে প্রথমেই তৈরি হয়ে যায় আমার এই অর্থ প্রোডাক্টটা, কিন্তু অর্থ প্রোডাক্টের থেকে প্যারা প্রোডাক্টটা ইজ ভেরি ভেরি মোর স্টেবল। সেই জন্য কি হয়, ধীরে ধীরে এটাকে যদি আমরা আবার ধীরে ধীরে আরো বেশি উত্তপ্ত করতে থাকি, তাহলে কি হয়, অর্থ প্রোডাক্টটা আবার ধীরে ধীরে কনভার্টেড টু প্যারা প্রোডাক্ট। মানে আমরা এই কেসিপি কে যদি আবার ক্রমশ উত্তপ্ত করি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন কিন্তু এটা আবার কনভার্টেড টু প্যারা আইসোমার। বোঝা গেল কি বললাম? অর্থাৎ এখানে যেমন তোমাদের সময় অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেওয়া থাকবে যে ফেনল দেওয়া আছে, তার সঙ্গে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড এবং দেওয়া আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তখন তোমাদেরকে লিখতে হবে এই প্রোডাক্টটা। যদি দেওয়া আছে 20 ডিগ্রি, তখন লিখতে হবে তোমাদেরকে এই প্রোডাক্টটা। কেন হলো বুঝতে পারলে? কারণ সবসময় এই প্রোডাক্ট অর্থাৎ প্যারা আইসোমার অর্থ আইসোমার থেকে বেশি স্টেবল হয়, কিন্তু কম টেম্পারেচারে আমাদের কম স্টেবল প্রোডাক্টটা তৈরি হয়ে গেল, কিন্তু তাকে যদি আমরা ধীরে ধীরে আর উত্তপ্ত করতে থাকি, ধীরে ধীরে কি হবে, অর্থ প্রোডাক্টটা আবার ধীরে ধীরে মোর স্টেবল প্রোডাক্ট প্যারা আইসোমারে কনভার্ট হয়ে যাবে। ওকে, তাহলে এই গেল আমার সালফোনেশন। তাহলে নেক্সট আসি আমরা পরবর্তী বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট। অলরেডি ক্লাস 11 পড়েছো। ফেনলের মধ্যে যদি ধরো আমি মিথাইল ক্লোরাইড নিলাম CH3Cl ইন প্রেজেন্স অফ অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে কি হবে, এখান থেকে এই CH3টা এখানে সাবস্টিটিউট হবে অর্থ প্রোডাক্ট, একটা হবে প্যারা প্রোডাক্ট। এটা হচ্ছে মাইনর, এটা হচ্ছে মেজর। This is called orthocresol and this is called paracresol. Okay,
অর্থ এবং প্যারা আমরা দুটো আইসোমার পাবো। এরপরে একটা বিক্রিয়া আসি, খুব এটা সহজ বিক্রিয়া। এরপরে আছে কাপলিং রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। তা তোমরা অলরেডি ক্লাসে প্র্যাকটিক্যালও পড়বে বিক্রিয়াটা। কাপলিং রিঅ্যাকশন বিক্রিয়াটা প্রথমে বলছি। আমরা ধরো নিলাম এইটা N2 প্লাস Cl মাইনাস, এর নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাতে যদি আমরা ফেনল যোগ করি তাহলে কি হবে দেখো, এখানে একটা বেস দিতে হয় NaOH এবং এটাকে ঠান্ডা করতে হয় প্রায় 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। করলে কি হয়, এখানে একটা কাপলিং হয়, অর্থাৎ এর সঙ্গে কাপলিং করে। কিরকম কাপলিং করবে এখানে না, এই প্রোডাক্ট তৈরি হবে। দিস ইজ কল্ড প্যারা হাইড্রোক্সি অ্যাজোবেনজিন। প্যারা হাইড্রোক্সি কারণ যে, অর্থাৎ এই পার্টটাকে বলা হয় অ্যাজোবেনজিন। দিস ইজ কল্ড অ্যাজোবেনজিন। এর খুব সুন্দর একটা কালার হয়, তোমরা প্র্যাকটিক্যাল করলে দেখবে সুন্দর একটা মানে কি বলবো, সুন্দর একটা পিঙ্ক কালার টাইপের হয়, খুব সুন্দর একটা। তো প্যারা হাইড্রোক্সি, কারণ এর সাথে প্যারা পজিশনে একটা আমার OH গ্রুপ আছে, প্যারা হাইড্রোক্সি অ্যাজোবেনজিন। ঠিক অ্যাকচুয়ালি একটা ডাই তৈরি হয়। ডাই মানে বলা হয়, অর্থাৎ ডাই মানে হচ্ছে মানে যে সমস্ত কালারগুলো আমরা মানে বাড়িতে বিভিন্ন মানে পেইন্টের কাজে ব্যবহার করি, সেগুলো সাধারণত এই ধরনের কম্পাউন্ড হয়। এর একটা বিশেষত্ব হচ্ছে, তোমরা যখন এগুলো মানে প্র্যাকটিক্যাল করবে, অ্যাকচুয়ালি কি করা হয়, প্রথমে আমরা নিই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। কি করে এটা আমরা পাবো না, অ্যানিলিন নেব, সেই অ্যানিলিনের মধ্যে যদি আমরা NaNO2 এবং HCl দেই তাহলে কি হবে, দিয়ে তাকে যদি আমরা ঠান্ডা করি তাহলে সেখান থেকে তৈরি হয়ে যাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটা আমরা একটা টেস্ট টিউবের মধ্যে নিলাম, এবং তারপরে আরেকটা টেস্ট টিউবে আমরা নেবো এইটা ফেনল। ঠিক আছে, নিয়ে দুটো টেস্ট টিউব যদি আমরা একসঙ্গে মেশাই তাহলে, এবং অবশ্যই ফেনলটা নেবো ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। নিলে তাহলে কি হবে, অ্যাকচুয়ালি এটা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি, মানে অ্যাকচুয়ালি এটা এখানে ফেনলটা, এটা অ্যাকচুয়ালি এখানে OH না থেকে এটা অ্যাকচুয়ালি থাকে এরকম O মাইনাস Na প্লাস আকারে। তো যখন নেবো তাহলে কি হবে, সেখান থেকে একসঙ্গে যখন এই দুটোকে একসঙ্গে মেশাবো, সেখান থেকে এরকম সুন্দর একটা ডাই তৈরি হবে, যার নামটা আছে প্যারা হাইড্রোক্সি অ্যাজোবেনজিন। এবং এইটাকে মানে এই ডাইটাকে যদি আমরা কোনোভাবে আমাদের হাতের মধ্যে নেই, সেটা কিন্তু আমরা জল দিয়ে ধুলেও কিন্তু সেই রংটা সহজে ওঠে না, মিনিমাম 3-4 দিন রংটা হাতের মধ্যে থাকবে। তুমি যত ভালো করে সাবান দিয়ে হাত দাও, সেটা কিন্তু হাত থেকে যাবে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে বিকেলে কি হয় সেটা আমি একটু এখানে তোমাদেরকে বলছি। দিস ইজ N2 প্লাস Cl মাইনাস, মানে এইটাকে আমি এখানে ভেঙে লিখেছি। তার সঙ্গে আমরা নিচ্ছি কি, ফেনল নিচ্ছি। এইটা ফেনলের মধ্যে কি নিচ্ছি, NaOH। তার মানে অ্যাকচুয়ালি থাকবে কি, অ্যাকচুয়ালি থাকবে এইটা O মাইনাস আর Na প্লাস। এবার কি হবে দেখো, এইটা এইখানে আসবে, এইটা এইখানে আসবে, এইটা এইখানে এসে এর সঙ্গে যুক্ত হলে একটা বন্ড খুলে যাবে, তখন তৈরি হবে দেখো, তখন অ্যাকচুয়ালি তৈরি হবে আমার এই জিনিসটা। এটাকেই বলা হচ্ছে কাপলিং, মানে এর সঙ্গে এটা কাপলিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এইখানে কি আছে না, অর্থাৎ এখানে এই OH এর সাপেক্ষে
প্যারা পজিশনের সঙ্গে এটা যুক্ত হচ্ছে। এবার ধরো আমি যদি এরকম নিতাম যে ধরো ফেনলের যদি আমরা প্যারা পজিশনটাকে কোনোভাবে যদি আমরা এখানে ব্লক করে দিতাম, ধরো আমি এখানে কোনো একটা এরকম আমি এখানে একটা গ্রুপ নিলাম, ধরো NH2 নিলাম, ঠিক আছে, তাহলে কি হলো আমার এখানে প্যারা পজিশনটা আমার ব্লক হয়ে গেল। তখন কি হবে, আমার কাপলিংটা হবে এইখানে, অর্থাৎ OH এর সাপেক্ষে অর্থো পজিশনে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তাহলে এই গেল আমার কাপলিং বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আজকে আমার এই পর্যন্তই থাক। পরের ক্লাসে আমরা বাকি এর বিক্রিয়াগুলো পড়বো। ঠিক আছে।